খুলনায় বিএনপি চেয়ারম্যানের নির্বাচনে জনসভায় নেতাকর্মীর ঢল। কিছুক্ষণের মধ্যে অংশ নেবেন তারেক রহমান। যশোরেও যোগ দেবেন ভোটের প্রচারণায়। নির্বাচনী প্রচারে অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির। অংশ নেবেন একাধিক জনসভায়। কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। 11 দলীয় ঐক্যের গণজোয়ার দেখে অপপ্রচার চালাচ্ছে একটি দল, অভিযোগ জামায়াতের। শেখ হাসিনা, রেহানা এবং তাদের সন্তানদের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ। পূর্বাচলে জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রভাবিত করেন টিউলিপ। এবং রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা। খালাস না করে জাহাজে মজুত করছে বড় আমদানিকারক 6 গ্রুপ। অভিযানে সত্যতা, ভোক্তার পকেট কাটার পায় তারা দেখছে ক্যাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। দীর্ঘ 22 বছর পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সমাবেশস্থল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে ঢল নেমেছে নেতাকর্মীর। কিছুক্ষণ পর খুলনার জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন খুলনা সহ 3 জেলার 14 প্রার্থীকে। ভোট চাইবেন ধানের শীষের পক্ষে। জনগণের সঙ্গে কথা বলবেন এই অঞ্চলের সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে। জানাবেন তার পরিকল্পনা। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রিয় নেতার কাছে বন্ধ কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির আশা করছেন তারা। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে তার ডাকে সাড়া দিয়ে এখানে আসছি। আমরা খুবই আনন্দিত। দলমত নির্বিশেষে আমরা সবাই একসাথে যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি। দেশ নায়ক তারেক রহমানের উপর আমরা আবেদন করব, সে যেন আমাদের জুট মিলগুলো আবার পুনরায় চালু করে। মাদকমুক্ত দেশ গড়তে চাই, আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই। তারেক রহমানের কাছে একটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে খুলনার খালিশপুরের জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং যশোরে সমাবেশস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে হেলিকপ্টার যোগে খুলনা এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি খালিশপুরে প্রভাত স্কুল মাঠের এই জনসভায় এসে পৌঁছাবেন। এরই মধ্যে কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখছি এই বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু লোকে লোকারণ্য, পুরো জায়গা জুড়ে বিএনপি নেতাকর্মীরা অংশ নিয়েছেন। খুলনা জেলা, খুলনা মহানগর বিএনপি যেমন রয়েছে, একই সঙ্গে বাগেরহাট এবং সাতক্ষীরা বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এই জায়গাটিতে এসে পৌঁছেছেন। অর্থাৎ আজকের এই খালিশপুরের এই প্রভাত স্কুল মাঠের এই মঞ্চ থেকে 3টি জেলার মোট 14 জন প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে পরিচিত করে দেবেন বিএনপি চেয়ারম্যান। এবং দীর্ঘ 22 বছর পর আজকে খুলনাতে আসছেন তারেক রহমান, যার ফলে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধানের শীষ হাতে নেতারা এসেছেন, জাতীয় পতাকা হাতে নেতারা এসেছেন, বিএনপির দলীয় পতাকা নিয়ে এসেছেন। নারী পুরুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, সব মিলিয়ে লাখো মানুষের অংশগ্রহণ কিন্তু আজকের এই খালিশপুরের প্রভাত স্কুল মাঠে। এবং আমরা জানি যে নির্বাচন একেবারেই সন্নিকটে। 10 জানুয়ারি সকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারণা চলবে, যার ফলে খুবই কম সময়, এই সময়ে কিন্তু আজকে তারেক রহমান হেলিকপ্টার যোগে খুলনাতে এসেছেন এবং এরপরে তিনি যাবেন যশোরে। অর্থাৎ যেই তুমুল নেতাকর্মী, তুমুল ব্যস্ততা, এর মধ্য দিয়ে আসলে সারা দেশে মানুষের কাছে ছুটে যাওয়ার যে চেষ্টা, তার কারণেই কিন্তু আসলে আজকের এই যাত্রা, আজকে খুলনায় আসা হেলিকপ্টার যোগে। এখন আসলে মঞ্চে আমরা দেখছি যে এই 14টি আসনে যে বিএনপি প্রার্থীরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, তাদের প্রতিশ্রুতির কথা বলছেন, পরিকল্পনার কথা বলছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই 3 জেলা, আমরা জানি 3 জেলারই উপকূলীয় জেলায় নানান ধরনের সংকট রয়েছে। এখানে মানুষের, বিশেষত নারীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, নাগরিক সমস্যা রয়েছে। এসব সমস্যা, সংকট সমাধানে আজকের এই মঞ্চ থেকে তারেক রহমান তার পরিকল্পনার কথা বলবেন, সেই প্রত্যাশা করছেন এই নেতাকর্মীরা। আগামী দিনে বিএনপি সত্যিকার অর্থে শিল্পনগরী হয়ে উঠবে, বিএনপি ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান, সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। ঠিক এই সমাবেশ শেষ করে দুপুরে যশোরের জনসভায় বক্তব্য রাখবেন উপশহর মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমার সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। যাচ্ছি তার কাছে। এবং দুপুর একটার পরে আমরা মঞ্চের ডান দিকে
অর্থাৎ এই পশ্চিম দিকের এই পথ আমাদেরকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী নির্বাচনী সমাবেশের ধারাবাহিকতায় আজ খুলনা অঞ্চলে সফরে আসছেন। দীর্ঘ প্রায় 22 বছর পরে এই অঞ্চলের সঙ্গে তিনি সফর করছেন। সকালে খুলনায় সমাবেশের পরে যশোর উপশহর মাঠে কিন্তু তিনি সমাবেশ করবেন। যশোর উপশহর মাঠে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করেছে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু মাঠের একটি বড় অংশ মানুষে আসলে ভরে গিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে আশেপাশের বিভিন্ন উপজেলা এবং বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে স্লোগান দিয়ে এই মাঠে আসলে এসে পৌঁছাচ্ছেন এবং তারা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সামনে রেখে সেখানে প্রতীক নিয়েও কিন্তু স্লোগান দিচ্ছেন। পাশাপাশি যদি একটু বলে রাখি, যশোর উপশহর মাঠে আজকে কিন্তু খুলনা বিভাগের 7টি জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিবেন এবং এই সমাবেশ থেকে এই 7 জেলার 22 জন যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আছেন তাদেরকেও পরিচয় করে দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এখানকার নেতাকর্মীরা আসলে আশা করছেন যে যশোর অঞ্চলের যে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে ভবদহ অঞ্চলের সমস্যা সহ অন্যান্য যে সমস্যা রয়েছে সেসব সমস্যার সংকটে তিনি কিন্তু আসলে বক্তব্য রাখবেন। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদেরকে তিনি নির্বাচনে বিজয়ী করার জন্য দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। তো আমার কাছে এই ছিল যশোর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং যশোরে। কক্সবাজারের মহেশখালীতে জনসভায় অংশ নিয়েছেন জামাত আমির। সমাবেশস্থলে ঢল নেমেছে কর্মী সমর্থকের। চারদিকে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কিছুক্ষণের মধ্যে মহেশখালীর নতুন বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীতে তার প্রথম সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। উচ্ছ্বসিত নেতা কর্মীরাও। মহেশখালীর গণসংযোগ শেষে যোগ দেবেন কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায়। পরে যাবেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায়। উচ্ছ্বসিত, আনন্দিত যে প্রথমবারের মতো মহেশখালী মানুষ বাংলাদেশের স্বপ্ন দর্শককে পেতে যাচ্ছে। মহেশখালীবাসীর অধিকার কীভাবে রক্ষা পায় সেই দাবিগুলো আমরা মহেশখালীবাসীর পক্ষ থেকে আমিরে জামাতকে আমরা এটা হামিদ ভাই তুলে ধরবেন। আশা করি এখানে ভরপুর আমাদের সমর্থকদের আগমন হবে ইনশাল্লাহ। একটা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। কক্সবাজার রোডটাকে যাতে 6 লেনে উন্নতি করে দেয়। জামাত আমিরের কক্সবাজার সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহেশখালীতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং শহরের মুক্তিযোদ্ধা মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভা কক্সবাজার 2 আসন যে মহেশখালীর যে মাঠ প্রাঙ্গণ রয়েছে, নতুন বাজার যে মাঠটি রয়েছে সেই মাঠে উপস্থিত হয়েছেন। ঠিক 2 মিনিট আগে তিনি উপস্থিত হয়েছেন। এখন যে নির্বাচনী জনসভার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে উঠে তিনি আমরা দেখতেছি হাত নেড়ে এখানকার যারা জামাতের সমর্থক রয়েছে বা যারা এখানকার স্থানীয় যারা মানুষজন রয়েছে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং স্লোগানে পুরোটাই মুখরিত হয়েছে। এরই মধ্যে এখন বক্তব্য রাখছে কক্সবাজার 2 আসনের দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছে হামিদুর রহমান আজাদ, তিনিও এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা একযুগে সবাই কিন্তু এরই মধ্যে সকাল থেকে এখানে বক্তব্য রেখেছেন এবং তারা প্রতিটি বক্তব্যে একটা বিষয় উঠে এসেছে। এক হচ্ছে যে বুটের পক্ষে যে প্রচারণা সেটির পক্ষে কথাবার্তা বলেছেন। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীর যে নানা ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো, বিশেষ করে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এখানকার যে বাণিজ্যিক রাজধানী হতে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীর কুতুবদিয়া, এসব বিষয় নিয়ে যে যারা নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে নানা ধরনের বক্তব্য দিয়েছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। এই দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোটে জেতার পরেই কিন্তু তারা বলছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে মহেশখালীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। এছাড়া আমরা আসলে সকাল থেকে লক্ষ্য করেছি, সকাল থেকে মহেশখালী উপজেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু জামাতের যারা সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, স্থানীয় জনগণ রয়েছে, আমরা লক্ষ্য করেছি মহেশখালীর যে নতুন বাজার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ রয়েছে সেই মাঠে তারা ছুটে আসেন এবং দলে দলে মিছিল সহকারে স্লোগান দিয়ে আসেন। হাতে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে
আমরা লক্ষ্য করেছি যে দাড়িপাল্লার যে মার্কার যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে কিন্তু তারা এসেছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু সকাল 7টা থেকে শুরু করে এখন অবধি দুপুর 12টা পর্যন্ত আমরা লক্ষ্য করছি পুরো মাঠ ছেয়ে গেছে এবং যে এখন সবাই অপেক্ষা করছেন কখন বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন। তো এখান থেকে আসলে মহেশখালী থেকে শেষ করে জামাতের আমির কক্সবাজারে যাবেন। এখন কক্সবাজারের যেখানে পরিস্থিতি রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি কক্সবাজার আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে। কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ কিন্তু এখন এক প্রকার লোকারণ্য অবস্থা এবং এখানে আর কিছুক্ষণ পরেই আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি এই মুহূর্তে কিন্তু আছেন কক্সবাজারের অন্য একটি উপজেলা মহেশখালীতে। সেখানে তার বক্তব্য শেষে এই কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে এসে এখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ পরিপূর্ণভাবে লোকারণ্য হয়ে গেছে। যারা এই মাঠে জায়গা পাননি তারা মাঠের পার্শ্ববর্তী যে দেওয়াল আছে অনেকে দেওয়ালের উপরে উঠে অবস্থান নিচ্ছে, অনেকে মাঠে প্রবেশদ্বারের যে তোরণ সেই তোরণের উপরে উঠে গেছে এবং আমরা দেখেছি যে এই মাঠের পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতেও কিন্তু আগত জনতার ভিড়ে এক প্রকার সকল ধরনের যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে এবং এই যে জনসমুদ্রে আর কিছুক্ষণ পরেই আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি এখানে এসে মূলত কক্সবাজার চট্টগ্রাম সহ এই অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে আগামী দিনের পরিকল্পনার কথা জানাবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা সেই জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহেশখালী কক্সবাজারে। সময় সংবাদে আরও থাকছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনালে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা, ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা। সুশাসন ও ন্যায়ের ভিত্তিতে দেশ গড়তে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদরের ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় মির্জা ফখরুল বলেন, সব দল একত্রিত হয়ে সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচন করতে চায় বিএনপি, তবে জামায়াতে ইসলামী মানুষকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এদিকে নাটোর 2 আসনে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। 11 দলীয় ঐক্যের গণজোয়ার দেখে জামাতকে নিয়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন তিনি। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। মহিলারা যদি জামাতকে ভোট দাও তোমাদেরকে ঘরের মধ্যে পুরে রাখবে, এটা হাস্যকর একটা অভিযোগ। এইসব মিথ্যাচারিতা করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না ইনশাল্লাহ। এখন একটা নতুন সুযোগ দেখা দিয়েছে, সেই সুযোগটা হচ্ছে যে আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই। দেশটাকে ভালোভাবে একটা সুশাসনের দেশ, একটা ন্যায় বিচারের দেশ, ইনসাফের দেশ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। সারা দেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর গ্যান্ডারের ধূপখোলা মাঠে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছে তার কাছে। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তারই ধারাবাহিকতায় আজ 12তম দিনের মতো ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা করছেন। আজ সকালে তিনি এসেছেন ধূপখোলা মাঠে। এই এলাকার আশপাশের মানুষের আসলে তিনি কথা শুনবেন এবং আজ সকালেই তিনি তার বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। আমরা যেতে চাই একটু ইশরাক হোসেনের বক্তব্য জানতে। ধারণ করে আমরা রাজনীতি করি, আমরা বক্তব্য আমাদের মা বোনদের প্রতি এটা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না।
আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার কড়া জবাব দেওয়ার জন্য আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি আমরা প্রস্তুত রয়েছি। এই ধরনের মন্তব্য, এই ধরনের কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আপনারা দেখেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে, কর্মজীবী নারীদের তারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না। তবে আমরা কথা দিতে চাই, ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তে যাচ্ছেন জনতার ঢল নেমেছে। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। রাজধানীর গেন্ডারিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সেখানে 14 ঘন্টার ভিতরে 700 ব্যাংক ডাকাতি হয়েছিল। 6500 মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। ঘরে ঘরে লুটতরাজ শুরু হয়েছিল, যার কারণে 14 ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল। আর আমাদের দেশে 24 সালে 5ই আগস্ট 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ব্যাংক ডাকাতি হয়েছে, ঘরদুয়ার লুট হয়েছে, দোকানপাট খালি করা ফেলা হয়েছে, মানুষ খুন হয়েছে, মাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মানুষ অনেক ভালো, আমাদের মাথাগুলা পচা পচা। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা, কিন্তু আমাদের জনগণ ভালো। আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি। মাথা ঠিক তো সব ঠিক, নেতৃত্ব ঠিক তো সব ঠিক। নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কোকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটের ক্যাপ্টেন হিসাবে, আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এটি সম্ভব। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি। এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তুলে হবে সবার আগে ইনশাআল্লাহ। আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তাআলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি, এরকম বিধ্বস্ত, গরিব, পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে। এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন, এই এলাকা কেন পিছিয়ে পড়বে? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন। আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম মহেশখালী কক্সবাজারে। জামাত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
সময় সংবাদে আরও থাকছে। ইরানে অভিযানে ট্রাম্পের হুমকির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন, আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনেইর। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। রমজান হাসি করতে গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লা এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারের জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্ক ফোর্সের অভিযানে। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কাজসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন, রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ ওঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায়, ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেই জায়গাটা কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে সোমবার তৃতীয় দিনের মতো অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরের জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য নামানো এবং জাহাজে ওঠানোর কার্যক্রম অনেকটাই বন্ধ আছে। বন্দর থেকে খালাস হওয়া কন্টেইনার এবং পণ্য পরিবহন এবং জাহাজে তোলার জন্য কন্টেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম দফায় বদলি করা হয়েছিল সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সহ 4 জনকে। গতকাল আরও 12 জনকে বদলি করেছে কর্তৃপক্ষ। দেখছেন সময় সংবাদ। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর, আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এ রায় দেন। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। এছাড়া ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে। পরে 2 মামলায় 22 জনকে অভিযুক্ত করে দুদক। সংবাদ। খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে
পুনর্গঠন করা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায়, কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই 20 কোটির মধ্যে অন্তত 10 কোটি জনসংখ্যা হচ্ছে এই দেশের নারী সমাজ, অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ। এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যতই বড় বড় কথা আমরা বলি না কেন, কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া, কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে করে এই বিশাল জনশক্তি, যাতে করে এই বিশাল জনগোষ্ঠী অর্থাৎ নারী সমাজ শিক্ষার আলোয় আলোকিত হয় এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন এসেছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনো ভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে। এই বাংলাদেশের লক্ষ লক্ষ 50 লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে, সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন। প্রিয় ভাই বোনেরা, সেটি নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সকল কিছুর যে দাম ঊর্ধ্বগতি, তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান হয় না, স্ত্রীকেও পাশাপাশি বিভিন্নভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে। কিন্তু আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা, উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে
অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? কাজেই প্রিয় ভাই বোনেরা, এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়, সেজন্যই আমরা বলেছি ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মুখাপেক্ষী হয়ে তা না থাকতে হয়, যাতে করে তারা নিজেদের পায়ে নিজেদের দাঁড়িয়ে যেতে পারে। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন। আজ প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে। আজ তাদের দলের নারী কর্মীতে আমাদের প্রশ্ন, আপনারাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসূরি নেতৃবৃন্দ। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না, তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না, নারী পুরুষ নির্বিশেষে। প্রিয় ভাই বোনেরা, আজ এই খুলনা সহ, সাতক্ষীরা সহ, বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই
আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এইখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের বাংলাদেশের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। এই খুলনা সহ বাগেরহাট সহ সাতক্ষীরা, এই 3 জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে, কিন্তু এই কৃষক ভাইরা সহ সাতক্ষীরা, এই 3 জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে, কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে যাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। শুধু কৃষি কার্ড না, এই কৃষি কার্ডের মাধ্যমে যেমন তার ঋণ পেতে সুবিধা হবে, এই কৃষি কার্ডের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক, বীজ, সার পৌঁছে দেব, একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই ঋণ ইনশাল্লাহ সুদ সহ আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, আজ দেশকে গড়ার সময় হয়েছে। এই যে লক্ষ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই দেশ যদি ঠিক থাকে, এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি, দেশে বেকারদের কর্মসংস্থান করতে পারি, দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা। যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে মুখে রয়েছে। আজান দিচ্ছে না, আজানটা শেষ হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজান দিচ্ছে, 1 মিনিট, আজানের পরে আমি আবার বলছি।